রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সারা বাংলাদেশে বিএনপির নমিনেশন বাণিজ্য নিয়ে আলোচনা চলছে এবং এত বহুমুখী আলোচনা এবং কিছু কিছু আলোচনা রিয়েলি ইন্টারেস্টিং। যেমন এটা একদম ওপেন সিক্রেট যে একটা বিশাল মনোনয়ন বাণিজ্য করেছে, স্পেশালি তারেক রহমানের দিকে এই অভিযোগের আঙুল। আমি বেশ কিছু ঘটনা আহ, শুনেছি। আমার মনে হচ্ছে এগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনাদের অনেক বিনোদন থেকে বঞ্চিত করা হবে। প্রথমেই আমি বলি, আমাদের খুব প্রিয় একজন নেতা, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে ডাকসু ভিপি পদে নির্বাচন করেছিলেন শামসুজ্জামান দুদু ভাই। দুদু রিপন প্যানেল হয়েছিল, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, যদিও তারা পরাজিত হয়েছিল। কিন্তু তারপর থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে আছেন, কৃষক দলের রাজনীতিতে ছিলেন এবং বিএনপির যে কয়েকজন মানুষ খুব সেন্সিবল কথা বলে, মাঝে মধ্যে তো উল্টাপাল্টা বলেনি, তার মধ্যে এই দুদু ভাই একজন। তো দুদু ভাইকে এবার চুয়াডাঙ্গায় তার আসন থেকে নমিনেশন দেওয়া হয়নি। ওই আসন থেকে তিনি এর আগে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। কেন দেয়া হয়নি? দুদু ভাইয়ের মতো একজন হেভিওয়েট প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে। এই আসনটি নাকি 50 কোটি টাকায় বিক্রি করা হয়েছে। অর্থাৎ দুদু ভাইকে বঞ্চিত করে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে বিএনপির ফান্ডে, আর বলতে গেলে তারেক রহমানকে 50 কোটি টাকা দিয়ে এই আসনটি কিনে নিয়েছে। এবার চুয়াডাঙ্গারি পাশের আরেকটি বৃহত্তর আসনের গল্প বলি। তিনিও মানে ওই এলাকায় খুবই প্রমিনেন্ট এবং একাধিকবারের এমপি, আর বয়স হয়েছে যদিও, কিন্তু ভীষণ জনপ্রিয়। বিএনপির নেতাদের মধ্যে তিনি খুব জনপ্রিয় একজন নেতা। তাকেও নমিনেশন দেওয়া হয়নি, তবে তার জায়গায় একজন আইনজীবীকে নমিনেশন দেওয়া হয়েছে। এনাকে নমিনেশন দেওয়া হয়নি, কিন্তু দেয়া হতে পারে, একটা ছোট্ট শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তটা হলো তাকে 10 কোটি টাকা দিতে হবে। এখন এই 10 কোটি টাকার এই অফার শুনে তার স্ত্রী, আমাদের ভাবি, বলেছেন যে প্রথমত হলো যে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে, যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, আওয়ামী লীগ আসে এবং তুমি সেই নির্বাচনে হেরে যাও, তাহলে কি হবে? আচ্ছা, মনে করলা যে তুমি নির্বাচনে জিতলা, তাহলে এই 10 কোটি টাকা উঠানোর জন্য তোমাকে এই বয়সে এসেও কি পরিমাণ দুর্নীতি করতে হবে, এটা কি তুমি ভেবে দেখেছো? এই যে ভাবির যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু সব মানুষের, যে যারা এত কোটি কোটি টাকা দিয়ে এই মনোনয়ন কিনছেন তারা এই টাকাটা কিভাবে উঠাবেন? আর যদি নির্বাচন না হয় তাহলে এই টাকা তো আর ফেরত আসবে না। এই টাকা তো মানে দান তো দানই আর কি। এটারই হলো মানে যারা এই টাকাটা নেন তাদের জন্য এটা একটা বিশাল ইয়ে। এই টাকার জন্য কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো দায়বদ্ধতা নাই। তুমি টাকা দিছো দিছো, নির্বাচন হয় নাই হয় নাই, তুমি জিতো নাই জিতো নাই। আর যার কথা বললাম, যার স্ত্রী এই কথাগুলো বলেছেন, তিনি বলেছেন যে আমরা তো মনে করেছিলাম শেখ হাসিনা স্বৈরাচার, তিনি চলে গেলে দেশটার ভালো হবে। এখন যা হচ্ছে সেটা তো শেখ হাসিনার চেয়ে অনেক বেশি খারাপ। তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিলেন। এটা কিন্তু বিএনপির ওই নেতার কথা, আমি একটু বাড়িয়ে বলছি না। আমাদের সিডনির একজন বড় ভাই আছেন, তিনি জনপ্রিয় ইউটিউবার। তিনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ বানিয়েছেন, খুব মানে এন্টারটেইনিং। তিনি একটা ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে এক গোছা ধানের শীষ হাতে নিয়ে বলছেন, আজ আমার 100 কোটি টাকা নেই বলে আমি ধানের শীষের মনোনয়ন পেলাম না। এটা উনি হিউমারের ভঙ্গিতে বললেও এটা কিন্তু খুবই ভয়াবহ একটা কথা। সারা দেশে যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা কিন্তু নানা ধরনের রিয়াকশন শো করছেন। একজন প্রার্থী চট্টগ্রামের দিকে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কয়েকটি আসনে আহ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এমন মুখোমুখি অবস্থানে আছেন যে সেখানে বিএনপি তার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে সাহস পাননি। ফেনী সদর আসনের যিনি মনোনয়ন পেয়েছেন জয়নাল আবেদিন, আর মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফেনী জেলার সদস্য সচিব জাতীয়তাবাদী দলের আলাল উদ্দিন আলাল।
তো তিনি একটা চমৎকার প্রতিবাদ জানিয়েছেন। তিনি ধান খেতে দাঁড়িয়ে ক্রিকেট খেলার রিভিউর মতো করে তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন। আবার যারা মনোনয়ন পাননি তারা কিন্তু জনজীবনকেও নানানভাবে বিপর্যস্ত করছেন। এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখেন যে কিভাবে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নমিশন সরকার নমিশন দিইনি, সেটা কি সড়কের পরে এসে আপনারা ছাড়বেন নাকি? কেন আমাদের গাড়ির গ্লাস ভাঙ্গা হলো, কেন গাড়ি ভাঙ্গা হলো, কেন ড্রাইভারকে মারা হলো? এই যে আমার ড্রাইভার কোথায় মারেছে, এই যে এখানে মারেছে, পিটি মারেছে 5 স্তরে। এই যে ভাঙ্গা পারে যে 5 স্তর আছে ওখানে গন্ডগোল কেন? দলীয় বিষয় নিয়ে আমাদের গাড়ি ভাঙ্গা হলো। আমি প্রশাসন ভাইদের কাছে জানতে চাই, এই বিষয়ে আমরা মানবো না। আমরা ড্রাইভারের রাস্তায় লাভবো প্রয়োজনে। কেন আমার গাড়ি ভাঙ্গা হলো, কেন গাড়ির দিকে এই যে গ্লাস, এই গ্লাসটা দেখে, এই গ্লাসটা এখন বলেন প্রশাসন তো আবার মামলা দেবে, এই গ্লাসের জন্য মামলা দেবে, এর বিচার করা লাগবে। কিন্তু যদি কোনো গাড়ি এই নির্বাচনের জন্য ভাঙ্গা হয়, কোন রাস্তায় ধরুক মানে হরতাল মিছিল গন্ডগোল হয়, আমরা ড্রাইভাররা একেবারে কর্ম কিন্তু বিরতিতে দেবো। কোন যাচ্ছি দামে দাঁড়াইছে, আইসে মারলো, গিলাস টিলাস বাড়িতে ভেঙে দিল। রাস্তার থেকে আপনারা হরতাল মিছিল ধর্মঘট বাদ না দিলে এই বাংলাদেশের ছাত্ররা যা করেছে আমরা ড্রাইভাররা তার চেয়ে বেশি করে দেবো। কিন্তু সুদা হয়ে যান। প্রশাসন ভাইদের বলবো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ভাই সব তারের মতন সুদা করে ফেলবো আমরা একেবারে। রাজনীতি করতে বাড়ি করো, অন্য জায়গায় করো, সড়কের পরে কোনো রাজনীতি চলবে না। আমরা বলে দিলাম ডাইরেক্ট। কেন আমার গাড়ি গিলাস ভাঙ্গা হলো? গ্লাস দেখা, গ্লাস দেখা, কেন গিলাস ভাঙ্গা হলো আমাদের গাড়ির? এবার আরেকটা ইন্টারেস্টিং গল্প বলি, যে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, আমি সঙ্গত কারণেই তার নাম বলছি না, কিন্তু আপনারা অনেকেই হয়তো ধারণা করবেন, বাট ইটস ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট নেম। আপনাদের কমেন্ট বক্সে তার নাম লিখবার দরকার নেই, একটা ছোট্ট অনুরোধ। সেই বন্ধু তারা হরিহর আত্মা, বলা যায় যে ম্যাডাম খালেদা জিয়ার 2 সন্তান, এরকম আর কি। হ্যাঁ, তারা ছোটবেলা থেকেই বন্ধু। সেই বন্ধু ঢাকা থেকে তারেক রহমানের কাছে একটা নমিনেশনের জন্য রিকোয়েস্ট করেছে। সেই নমিনেশনটার রিকোয়েস্ট শুনে ভাইয়া বলেছে যে তুই কত খেয়েছিস। এর ফলে ঢাকার বন্ধু আসলে খুব মাইন্ড করছে, কারণ সে তারেক রহমানের এত ঘনিষ্ঠ। তো তারেক বলছে মাইন্ড করার কিছু নাই, সবাই তো টাকা খেয়েই সুপারিশ করে। তো এই লেভেলের মনোনয়ন বাণিজ্য হচ্ছে, এবং যেখানে নির্বাচনের কোনো খবর নাই, গাছে কাঁঠাল গোপে তেল, সেখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে গেছে। 100 কোটি টাকাও সিট বিক্রি হয়েছে, আবার 10, 50, 30, মানে যার কাছ থেকে যা নিয়ে পারে এই আকামগুলো করছে। তো আমার মনে হলো যে এটা আপনাদের জানা দরকার। আর ছোট্ট দুটো সংশোধনী, প্রিয় বন্ধুরা, আমি কয়েকদিন আগে কর্নেল হাসিনের উপরে একটা ভিডিও করেছিলাম। সেখানে তিনি কমিশন লাভ করেছিলেন 1984 সালে, আমি ভুলক্রমে 2004 সাল বলেছিলাম। গতকাল আমি বুয়েটের একজন মনোয়ার, তিনি ফরেন সার্ভিস ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন এবং শিক্ষানবিশ, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি 2016 সালে বুয়েটের সরোয়ার্দী হলের ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আমি ভুলে 2026 বলেছি। এরকম মাঝে মধ্যে ভুল হয়ে যায়, সবকিছু কন্ট্রোল করা যায় না, এবং অনেক ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করি আপনাদের সাথে নিয়মিত এই এপিসোডের মাধ্যমে উপস্থিত হওয়ার। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।